প্রতিসাম্য গ্রুপ বা বিন্দু গ্রুপ বা পয়েন্ট গ্রুপ, এই জিনিসগুলো তোমার ক মার্কে টিকার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যে আসে প্রায় দেখবা যে প্রতিসাম্য গ্রুপ কাকে বলে, বিন্দু গ্রুপ কাকে বলে, পয়েন্ট গ্রুপ কাকে বলে, এভাবে যে কোনো একটা নাম থাকতে পারে, সবগুলো একই জিনিস। এই অনেকবার আসছে, এখানে আমি লিখে দিচ্ছি, 19 সালও আসছে লাস্ট। আচ্ছা, তাহলে প্রতিসাম্য গ্রুপগুলো আসলে কি আর পয়েন্ট গ্রুপ জিনিসটা আসলে কি, এটা আমরা একটু দেখি। একটি নির্দিষ্ট অণুর বিন্দু প্রতিসাম্য ক্রিয়ায় পূর্ণ সেটকে প্রতিসাম্য গ্রুপ বা বিন্দু গ্রুপ বলা হয়। এই যে আমরা এতদিন আমরা পড়লাম যে সিমিট্রি, দেখলাম যে বিভিন্ন ধরনের তোমার C2 অক্ষ, তারপর C3 অক্ষ, তারপর বিভিন্ন এরকম অক্ষ আমরা দেখলাম। তাহলে এই অক্ষগুলা এখন সবগুলা একসাথে কম্বিনেশন করে আমরা এর একটা নাম দিব। ঠিক আছে, যেমন যদি কোনোটার C2 অক্ষ থাকে বা সিগমা তল থাকে বা অভেদ থাকে, এগুলোকে একসাথে আমরা একটা গ্রুপ করে ফেলবো। ঠিক আছে, তাহলে এই গ্রুপটাকে একসাথেই আমরা একে বলবো যে প্রতিসাম্য গ্রুপ বা বিন্দু গ্রুপ বা পয়েন্ট গ্রুপ। আচ্ছা, সেটাই বলছে যে অণুর বিন্দু প্রতিসাম্য ক্রিয়ার পূর্ণ সেটকে তোমার প্রতিসাম্য গ্রুপ বা বিন্দু গ্রুপ বলে। এক মার্কে কোশ্চেন আসলে তখন এই এটুক দিলেই হবে। তাহলে কোন অণুর বা স্ফটিক কি ধরনের প্রতিসাম্য থাকে তা তার বিন্দু গ্রুপ থেকে জানা যায়। মানে এই পয়েন্ট গ্রুপ থেকে এইটা তোমার কোন রকমের সিমেট্রিতে আছে, এইটা তোমার কিন্তু সহজে জানা যাবে। আচ্ছা, আচ্ছা, তাহলে দেখো আমরা পানিরটা আমরা দেখছিলাম এর আগের দিন, আজকেও আমরা দেখব। তাহলে পানির ভিতরে আমরা দেখছিলাম কি থাকে, তোমার H2O অণুর ভিতরে একটা থাকে C2 অক্ষ, দুইটা থাকে সিগমা তল, এবং একটা তো অবেদ থাকে। এটা অবেদ তো সবগুলোর ভিতরেই থাকে। তাহলে এই সবগুলা মিলে দেখো এর একটা আমরা নামকরণ করব, যে নামটা হলো তোমার C2V। ঠিক আছে, তাহলে এখানে সি কেন আমরা আগে লিখলাম, কারণ এখানে এটার কিছু নিয়ম আছে দেখো। যে যদি এটার ভিতরে C2 অক্ষ বা কোনো C1 বা 2 বা যে কোনো এন এর মান যে কোনো কিছু হতে অক্ষ থাকে, আর যদি একটা তল থাকে, সেক্ষেত্রে আমাদের নামকরণ করতে হবে এই সিটাকে আগে রাখতে হয়, মানে অক্ষটাকে আগে লিখতে হয়। এবং পরবর্তী তোমার দুইটা যেহেতু এখানে কি ভার্টিক্যাল সিগমা তল আছে, তাহলে এই জন্য এখানে কিন্তু এই যে ভি লেখা আছে, মানে C2V। ঠিক আছে। আচ্ছা, তারপর পরবর্তীতে দেখো S2S, এই S2S এও কিন্তু সেম ভাবে সেম তোমার পয়েন্ট গ্রুপ আছে, সেটাও কিন্তু এই যে C2V। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু বিস্তারিত দেখি, যে এটা আবারও একটু দেখি যে কিভাবে এটাকে C2 অক্ষ কেন বললাম, কেন এটাকে আমরা সিগমা ভি বললাম, এবং কেন এটাকে আমরা তোমার অভেদ তো এটা সবার ভিতরে আছে। তাহলে এই তোয়ালটা এবং ওইটা ভালোভাবে যদি আমরা বুঝতে পারি, C2 অক্ষটা, তাহলে কিন্তু এই জিনিসটা আমাদের কাছে খুব সহজ মনে হবে। দেখো এই চিত্রটা আমি আবারও তোমাদের কাছে দেখাচ্ছি। তাহলে এখানে একটা পানির অণু এখানে দেখাচ্ছে যে একটা পানির অণু কিভাবে থাকে। তাহলে পানির অণু এরকম বাঁকা হওয়ার কারণটা আমরা জানি, আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমরা এ নিয়ে অনেক পড়াশোনা ছিল। কারণ কি, এই যে অক্সিজেনের তোমার অধিক তড়িৎ থাকার কারণে তোমার কি হয়, এবং এখানে কি থাকে, লোন পেয়ার ইলেকট্রন থাকার কারণে কি হয়, পানির স্ট্রাকচারটা এরকম কিন্তু এরকম শেপে মানে বেঁকে থাকে আর কি। কারণ লোন পেয়ার ইলেকট্রনের তোমার বিকর্ষণ বেশি হয় বন্ড পেয়ারের থেকে। আচ্ছা, তাহলে দেখো স্ট্রাকচারটা আমরা তো দেখলাম, আমরা জানি পানিটা কীরকম থাকে। এখন দেখো এর মাঝখানে যদি আমরা একটা তল একটা অক্ষ কল্পনা করি, দেখো এখানে একটা লাঠির মতো একটা অক্ষ দেখা যাচ্ছে, এইটা হলো তোমার C2 অক্ষ। আর C2 অক্ষ আমরা এটাকে কখন বলি বলো তো? C2 অক্ষ বলি যখন, মনে আছে এর আগের ক্লাসে বলছিলাম তোমাদের C2 অক্ষ আমরা কিভাবে কখন বলবো বলো তো? C2 কেন বললাম, জাস্ট এটার উত্তর দিলেই হবে। একটু বলো সংক্ষেপে। এখানে দেখো C2 আমরা বলার কারণ হলো, আমরা যে এটাকে ঘুরাইছি, ঘুরানোর ফলে দেখো একটা অক্ষ এখানে আমরা কল্পনা করছি, এইটার নামই C2 অক্ষ। হ্যাঁ, দুইবার ঘোরানোর পরে একই অবস্থান আছে, হ্যাঁ, এভাবে আমরা মনে রাখছিলাম। তাহলে দেখো এইটাকে যদি আমরা ঘুরাই তাহলে কি হবে, প্রথম একবার ঘোরানোর পর এরকম একটা স্ট্রাকচার আসবে, তারপর দ্বিতীয়বার ঘোরানোর পর তোমার আবার এই আগের মতো অবস্থানে চলে আসবে। ঠিক আছে, তাহলে যেহেতু দুইবার ঘোরানোর পর কি এদেরকে আমরা আগের স্ট্রাকচারে ফিরে পাই, সেই জন্য এর নাম হলো তোমার C2, আর এই অক্ষটার নাম হলো C অক্ষ। এই যে সেন্ট্রাল একটা অক্ষ আছে এখানে, এটার নাম হলো অক্ষ। আর যেহেতু দুইবার ঘোরানোর ফলে আমরা আগের অবস্থানে আসতে পারছি, এই জন্য এর নাম হলো তোমার কি C2 অক্ষ। এটা আমি একটু আবারও দেখাচ্ছি।
তোমাদের একেবারে শুরুর ক্লাসে এটা একটু দেখাইছিলাম, তাহলে এটা ভালো করে বুঝতে হবে, কারণ পানিরটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। এই যে দেখো এখানে একটু একটা চিত্র আছে, আমি তারপর একে দেখাচ্ছি। আমি একটু অক্সিজেন নিলাম এবং এর দুই হাতে আমরা হাইড্রোজেন নিলাম দুইটা, ধরে নিলাম এই সাইডে হাইড্রোজেনটা এইচে, এই সাইডে হাইড্রোজেনটা কি এইচবি, এবং মাঝখান থেকে আমি একটা যদি অক্ষ কল্পনা করি, এই একটা অক্ষ যেটা আমরা এইমাত্র 3D চিত্রতে দেখলাম। এখন এই অক্ষটাকে যদি আমি কি করি, প্রথমে আমি কি করি, একে যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রোটেট করি বা ঘুরাই, তখন কি হবে বলো তো? তখন এই যে এইচবিটা, এই এইচবিটা কিন্তু ঘুরে এই পাশে চলে আসবে, আর এই সেটা ঘুরে কি এই সাইডে চলে যাবে, দেখো এইচবি এইচে। তাহলে এটা কি আর আগের মতো স্ট্রাকচার আছে? এটা কিন্তু আগের মতো না, এটা কিন্তু ঘুরে গেছে, ঠিক আছে? তাহলে এখন আমাদের আবারও এই আগের স্ট্রাকচারে আসতে হবে। তাহলে একবার ঘোরানোর পরে এটা ঘুরে গেল 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন আরও একবার আমরা কি করবো, একে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো। তখন এর স্ট্রাকচারটা কি হবে? তখন এর স্ট্রাকচারটা আবার এই যে এটা ঘুরে যাবে, এটা ঘুরে এই সাইডে এর জায়গায় বি এর জায়গায় আসবে, আর বিটা ঘুরে এর জায়গায় আসবে, ঠিক আছে? তাহলে দেখো আবার কি হবে, এইচ এ এইচ বি। তাহলে দেখো এই যে আগের স্ট্রাকচারের মতো কিন্তু আবার আমরা একটা স্ট্রাকচার পেয়ে গেছি। আর মাঝখানে আমরা একটা অক্ষ কল্পনা করব, এই যে মাঝখানে একটা অক্ষ, এটাকে আমরা ঘুরাইছি আর কি এতক্ষণ এই অক্ষ বরাবর। এই তাহলে দেখো দুইবার ঘূর্ণনের ফলে আমরা কি পাইছি, আবারও আগের অবস্থানে আমরা যেতে পারছি, মানে আগের শেপে আমাদের, মানে আগের স্ট্রাকচারে আমাদের এই জিনিসটাকে চলে আসছে। তার মানে এর ভিতরে তোমার দুইটা C2 অক্ষ প্রতিসাম্য বিদ্যমান, ঠিক আছে? তাহলে এটা আমরা বের করার একটা সূত্র দেখছিলাম, যে 360 ভাগ দিতাম আমরা কত দিয়া বলো তো? এখানে এখানে কোন কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে সেই দিয়ে ভাগ দিতাম। তাহলে কত হবে এখানে বলো তো? এখানে 2 হবে। তাহলে এখানে এই জন্য আমাদের এটার অক্ষ হলো কি C2 অক্ষ, ঠিক আছে? এগুলো আমরা পড়লাম এতদিন, আবার আজকে এটার ফাইনালি দেখতেছি। এরপর আমাদের যে কোশ্চেনটা থাকবে নেক্সট ক্লাসে আমরা C2V এর চরিত্র তালিকা নির্ণয়, এইটারই আর কি বিস্তারিত একটা গাণিতিক সমীকরণ, এটা আমরা দেখব। আচ্ছা, তাহলে ওইটা বইতে অনেক জটিল করে লেখা, কিন্তু আমি যেভাবে লিখছি দেখবান ওটা খুবই সহজ, এবং ওইটা লেখলেই হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি ফাইনালি এর পয়েন্ট গ্রুপ লেখার ক্ষেত্রে, এগুলো আমরা দেখছি গত ক্লাসে। তাহলে দেখো এর পয়েন্ট গ্রুপ লেখার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, একটা আছে C2 অক্ষ এবং দুইটা সিগমা তল এবং একটি অভেদ আছে। এখন সিগমা তল দুইটা কোথায় আছে আমরা একটু দেখে আসি। তাহলে এখানেও দেখো এই যে স্ট্রাকচারটা এখানে দেখা যাচ্ছে। এখন আমরা একটু একে যদি আমরা তল কল্পনা করি, একটা এরকম ভার্টিক্যাল একটা তল কল্পনা করি, দেখো এখানে দেখা যাচ্ছে এটা ঘুরতেছে। তাহলে দেখো তলের এই পাশ আর এই পাশ কিন্তু এই যে কি সেম মনে হবে না আমাদের, যদি মাঝখান থেকে একটা এরকম একটা তল কল্পনা করি, যদি এই পাশ এবং অপর পাশ একই মনে হয়, তখন আমরা এটাকে কাউন্ট করব কি এখানে একটা তল বিদ্যমান। আচ্ছা, তাহলে এই যে একটা এখানে ভার্টিক্যাল প্লেন আছে, সেই জন্য আমরা বলছি কি তোমার এখানে একটা তোমার সিগমা ভি রয়েছে, এই যে এখানে। ও আচ্ছা, দুইটা সিগমা ভি, তাহলে আমরা আরেকটা কোন দিকে আছে? আরেকটা আছে মনে হয় মাঝ বরাবর। হ্যাঁ, আরেকটা আছে এই বরাবর, দেখো এই হলো আরেকটা। তাহলে পার্থক্য কি দেখতে পারতেছো? এই যে দেখো এইটা কিন্তু ভাগ করছে একেবারে এই যে H2O অণুর শেপটার একেবারে মাঝ বরাবর, ঠিক আছে? আরেকটা ভাগ করছে কিভাবে দেখো, আরেকটা ভাগ করছে কিন্তু এই বরাবর, দেখো এই দুইটার ভিতরে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? একটা ভাগ করছে এই বরাবর এবং আরেকটা ভাগ করছে তোমার ওই যে উপর দিক বরাবর, ঠিক আছে? তাহলে এরকম দুইটা তোমার তার ভিতরে কি আছে, শেপ আছে। এই জন্য আমরা কি বলছি যে এর ভিতরে কি তোমার সিগমা ভি কয়টা, দুইটা সিগমা ভি বিদ্যমান, মানে ভার্টিক্যাল প্লেন আছে কয়টা, দুইটা। আচ্ছা, তাহলে আমরা সারমর্মে আসতে পারি যে তাহলে এর বিন্দু গ্রুপটা কি হবে, C2V, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে করে একটা চিত্র আঁকবা। চিত্র আঁকার পর কি করবা, এখানে তুমি একটা C2 অক্ষ এরকম দেখাবা ডট 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 দিয়া। তারপর এখানে এই জিনিসগুলো লিখবা যে একটা আছে, একটি আছে C2, তারপর দুইটি আছে সিগমা ভি, ঠিক আছে? তারপর একটি অভেদ, অভেদটা সবার ভিতরেই থাকবে, একটা অভেদই। অতএব তোমার এই H2 অণুর আকৃতি তোমার C2V, জাস্ট এটুক মনে রাখলেই তোমাদের জন্য এনাফ। আচ্ছা, তাহলে এগুলো 2 মার্কের আসে, 2 মার্কের আসলে আমাদের এগুলো নিয়ে তো মানে পানিরটা আসে আর কি, বিস্তারিত আসে। যে আমাদের আগের দেখাইছিলাম যে পানির বিন্দু গ্রুপ কীভাবে নির্ণয় করে, এই কোশ্চেনটা ডিটেলস আছে 3-4 মার্কের আসে। আর এমনিতে যে পয়েন্ট গ্রুপ আসে সেগুলো আসে তোমাদের 2 মার্কের বা 1 মার্কের আসে, ঠিক আছে? সেগুলোর জন্য আমাদের জাস্ট চিত্রটা দিতে হবে, আর এটা কোন পয়েন্ট গ্রুপ জাস্ট এটুক বলতে হবে। আর যদি পারো এখান থেকে একটু ডিটেলস যে কয়টা C2, কয়টা সিগমা বি এবং কয়টা অভেদ আছে এগুলো বর্ণনা করতে হবে।
তারপর দেখো H2S এর শেপটাও কিন্তু ওই যে পানির মতোই প্রায়। তাহলে এই জন্য কি ওর যে প্রতিসাম্য পয়েন্ট গ্রুপটা ছিল, এরও পয়েন্ট গ্রুপ ওই সেমই হবে। আর ওর যে তোমার এখানে জিনিসগুলো ছিল, প্রতিবিন্দু গ্রুপগুলো ছিল, এগুলোও তোমার ওর ক্ষেত্রে সেমই হবে। আচ্ছা দেখো, তাহলে এই যে S2 এর এখানে আমি ভার্টিক্যাল তলটা একটু চিত্র এঁকে দেখানোর ট্রাই করছি। দেখো এই যে তাহলে একটা ভার্টিক্যাল তল হলো তার এই বরাবর, আর একটা ভার্টিক্যাল তল হলো তার এই যে মাঝ বরাবর, ঠিক আছে। এইভাবে তোমরা চাইলে তল দুইটা আইকেও চাইলে দেখাইতে পারো। তাহলে দুইটা C2 অক্ষ দুইটা, আর এখানে সিগমা ভি তল আছে দুইটা, একটা সিগমা ভি প্রাইম ধরলাম, আর একটা সিগমা ভি আমি যদি ডাবল প্রাইম ধরি, তাহলে দুইটা এখানে তল বিদ্যমান। এইটা হলো তোমার H2 অণুর পয়েন্ট গ্রুপ। আচ্ছা, পরবর্তীতে যেটা হলো সেটা হলো তোমার এই যে NH3টা। NH3টা একটা থ্রি ফোল্ড, একটা ত্রিভাজীয় একটা আবর্তন অক্ষ আছে একটা। তোমার বলতে গেলে এখানে কিছুটা বোঝা যাচ্ছে এই চিত্র থেকেই। দেখো এখানে তিনটা ফোল্ড, মানে তিনটা ভাঁজের মতো, এই একটা তোমার অক্ষ, এই একটা অক্ষ, এবং আর একটা এই একটা অক্ষ, ঠিক আছে। এখানে তিনটা ফোল্ডিং আছে, তিনটা বইয়ের ভাঁজের মতো দেখা যাচ্ছে না, কিছুটা দেখো তো বইয়ের ভাঁজের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই জন্য কোথাও অসুবিধা আছে বুঝতে? এই চিত্র এখানে এই সাইডের আঁকবা, এটা আমার ভুল হয়েছিল, এটা এই জন্য আমি বাদ দিয়ে দিছি এই চিত্রটা। তাহলে প্রথমে তুমি এইটা আঁকতে পারো যে NH3, আর এই মাঝখানের এটা কিন্তু অক্ষ, সবসময় মনে রাখবে যে মাঝখানের এইটা কিন্তু অক্ষ, এটা একটু বোল্ড করে দিবা, অথবা তুমি ডট 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 দিয়ে দেবা, ঠিক আছে। আর এখানে নাইট্রোজেনের যে তিনটা হাত, এইটা আমরা এখানে দিয়ে দেবো। আচ্ছা, তারপর তোমার সব থেকে বেটার হলো এই যে এর যে তলগুলা বা ত্রিভাজীয় আবর্তন অক্ষগুলা, এই অক্ষগুলাকে তুমি যদি দেখাই দিতে পারো, এটা সব থেকে সুন্দর হবে, ঠিক আছে। আচ্ছা, এটা মনে হয় আমার একটা টিউটোরিয়াল ভিডিও ছিল তোমাদের, আমি ইউটিউব লিংক দিয়ে দেবো ওখানে এটা কিভাবে আঁকতে হবে, খুব সহজে এটা আঁকা যায়, এটা আমি দেখাইছিলাম আর কি। আচ্ছা, তাহলে NH3 অণুর ত্রিভাজীয় আবর্তন অক্ষ রয়েছে, এবং এতে তিনটি উলম্ব তল আছে, এবং কোনো আনুভূমিক তল নেই। তাহলে তিনটা তলই এখানে উলম্ব তল, ঠিক আছে, ভার্টিক্যাল তল, ঠিক আছে। আচ্ছা, কোনো হরাইজন্টাল কোনো তল নেই। তাহলে এই জন্য এর তোমার বিন্দু গ্রুপটা হবে C3V, ঠিক আছে। তাহলে ভি আমরা কেন বলছি, ভি আমরা ভার্টিক্যাল, আর C3 কেন বলছি, C3 বলছি মানে একে পানিকে যেরকম আমরা কয়বার ঘুরাইছি, দুইবার ঘুরানোর পর আমরা কি আগের অবস্থানে আসতে পারছি, এবং এর ভিতরে যেহেতু বন্ধন ছিল দুইটা পানির ভিতরে, সেই জন্য কি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদেরকে ঘুরাইতে হয়েছে। আর এখানে দেখো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আছে কয়টা, টোটাল টোটাল হাইড্রোজেন আছে তোমার তিনটা। তার মানে একে ঘুরাইতে হবে কত ডিগ্রিতে বলো তো? 120 ডিগ্রিতে ঘুরাইতে হবে, হ্যাঁ। তাহলে 120 ডিগ্রিকে তিনবার ঘুরালে আমরা কি পাবো, এদেরকে আগের অবস্থানে পাবো। তাহলে এই জন্য এদেরকে আমরা কি বলছি, C3। আর এখানে তল আছে কয়টা, তল আছে তোমার তিনটা তল আছে। আচ্ছা, দেখি যে C3টা NH3টা দেখানো যায় কিনা। NH3, হ্যাঁ, অ্যামোনিয়ারটা আমরা চিত্র দেখলে আমরা জিনিসটা আমাদের কাছে মানে সহজ মনে হবে, কারণ এই জিনিসগুলো আসলে 3D চিত্র না দেখলে আমাদের কাছে মানে অনেক জটিল মনে হতে পারে। এই জন্য একটু চিত্র দেখানো আমি চেষ্টা করতেছি যতটা তোমাদের কাছে সহজ করা যায়। তাহলে দেখো এখানে একটা এই যে অ্যামোনিয়া একটা ঘুরতেছে, তার এই যে মাঝখানে একটা কি, তার এখানে একটা এই যে একটা C3 অক্ষ আমরা নিলাম। তাহলে এই যে C3 অক্ষ, কেন C3 অক্ষ, দেখো এর যে এই যে প্রত্যেকটার মাঝখানে কিন্তু কত ডিগ্রি অ্যাঙ্গেল, আমরা যদি কল্পনা করি কি 120 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এদেরকে আমরা যদি ঘুরাই, তাহলে কি হবে, তোমার তিনবার ঘুরাইলে আমার কি পাবো, আবার সে আগের জায়গায় ফিরে আসবে, পানির মতো আর কি। পানিকে যেরকম আমরা দুইবার ঘুরাইছি, একে আমাদের ঘুরাইতে হবে কয়বার, তিনবার ঘুরাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই জন্য মূলত এর অক্ষটার নাম হলো C3 অক্ষ। এই যে অক্ষটা আমি আবার একটু দেখাচ্ছি, এই যে দেখো অক্ষটা কিরকম ভাবে আছে, এই হলো তোমার C3 অক্ষ। আচ্ছা, এখন আমরা একটু প্লেনগুলো দেখি। আমরা এইমাত্র আমরা 2D চিত্রতে দেখলাম, এখন আমরা একটু 3D চিত্রতে আমরা প্লেনগুলো কি দেখাবে ওরা, দেখি ওরা কি দেখাবে না। হ্যাঁ, দেখানোর তো কথা। হ্যাঁ দেখো, তাহলে এই যে এক সাইডটা আমরা আগে দেখি, এইটা কিন্তু একটা তল, দেখো এইটা কোন বরাবর ভাগ করছে, দেখো তো এটা কিন্তু একটা হাত বরাবর তার ভাগ করছে। NH3 এই যে হাইড্রোজেন যেখানে আছে, দেখো হাইড্রোজেন তো তিনটা দিকে আছে, তিনটা হাতের সাথে আছে নাইট্রোজেনের সাথে। তাহলে একটা হাইড্রোজেন বরাবর সে কি করছে, হাইড্রোজেনের বন্ধন বরাবর তাকে ভাগ করছে। ভাগ করলে কি হয় দেখো, এই পাশ এবং এই পাশ কি দেখো তো একেবারে সেম মনে হচ্ছে না? এই যে এই সাইডটা এবং এই সাইডটা কিন্তু একেবারে সেম মনে হচ্ছে,
মনে হচ্ছে যে এরা একে অপরের তোমার কি একে অপরের মিরর ইমেজ বা একেবারে সেম হুবহু, ঠিক আছে? তাহলে এরকম যদি মনে হয় একটা তল কল্পনা করলে মাঝখানে, তখনই আমরা মনে করব যে ওইটার একটা প্রতিসাম্যতা আছে। আবার আমরা অক্ষের ক্ষেত্রে কি যদি ঘুরাই আমরা একই জিনিস পাই, মানে দুইটা তো যখন এরকম একই জিনিস মনে হয়, তখন আমরা মনে করব যে ওইটার একটা ঘূর্ণন প্রতিসাম্য আছে। আর ঘূর্ণন এবং প্রতিফলন, প্রতিফলন আছে আরেকটা জিনিস, এটা হলো তোমার তলটা এক জিনিস আর প্রতিফলনটা আরেক জিনিস, যেটা মিরর ইমেজ যেটাকে আমরা বলি। তাহলে যদি ঘূর্ণন এবং মিরর ইমেজ দুইটাই থাকে, তখন আমরা ওইটাকে বলবো এসএন অক্ষ। ঠিক আছে, এটাকে মাথায় রাখো, লাগলে খাতায় নোট করে রাখো। যদি ঘূর্ণন এবং প্রতিফলন অক্ষ দুইটাই যদি কোনো যৌগের ভিতরে বিদ্যমান থাকে বা কোনো অণুর ভিতরে থাকে, তখন ওই অক্ষটাকে বলা হয় এসএন অক্ষ। এন এর মান তোমার যে কোনো কিছু হতে পারে, 1 2 3 4, যে কোনো সংখ্যা হতে পারে। আর যদি এখানে একটা তোমার অক্ষ প্রতিসাম্য থাকে বা কোনো একটা দুইটা তিনটা, তাহলে আমরা এটাকে সি দ্বারা প্রকাশ করব। আর যদি তল থাকে, ভার্টিক্যাল তল বা হরাইজন্টাল তল, তাহলে সেক্ষেত্রে আমরা সিগমা দ্বারা প্রকাশ করব। এই জিনিসগুলো কিন্তু খুব বেসিক একটা কোশ্চেন। এখন দেখো, এইটা হলো একটা তল আমাদের গেল, দেখলাম আমরা হাইড্রোজেন। এখন 2 নম্বর তলটা আমরা একটু দেখি। 2 নম্বর তলটা দেখো, এই হাইড্রোজেনটা বরাবর সে ভাগ করছে, দেখো আগেরটা ছিল কিন্তু এই বরাবর, আর এইটা কিন্তু আছে এই বরাবর। তাহলে এটাও দেখো, যখন আমরা ভাগ করছে, এই প্রান্ত আর এই যে অপর প্রান্ত তোমার কাছে কিন্তু সেম মনে হবে একেবারেই। এই যে দেখো, এই পাশ এবং তার অপর পাশ কিন্তু একেবারেই হুবহু মনে হবে। আমি বুঝাতে পারছি কিনা দেখো, এই যে দেখো, এই প্রান্ত এবং এই প্রান্ত তলের এই পাশ এবং এই পাশ একেবারে সেম মনে হবে। তাহলেই মনে করবা যে এখানে একটা সিগমা তল আছে। তাহলে এই হলো 2 নম্বর। 3 নম্বরটা তাহলে কোথায় হবে বুঝতে পারতেছো? আমরা এই হাতে নিছি, এই হাতে নিছি, তাহলে 3 নম্বর হবে কি এই বরাবর। তাহলে এই হলো তোমার তিনটে কি ভার্টিক্যাল প্লেন। এই যে দেখো, তাহলে 3 নম্বরটা আমরা একটু দেখি। তাহলে এই হলো তোমার 3 নম্বরটা কোথায়, এই যে দেখো, তাহলে 3 নম্বরটা ওই। এখন সবগুলা যদি আমরা একসাথে দেখি, তখন তোমার জিনিসটা আর কি ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে এভাবে করে তোমার অ্যামোনিয়া ত্রিভাজীয় অক্ষ, মানে এরকম তোমার 3 ফোল্ড আকারে এটা এরকম অবস্থান করে। তাহলে এই জন্য একে তোমার আমরা বলি যে এর ভিতরে তোমার C3b পয়েন্ট গ্রুপ বিদ্যমান। তাহলে সবগুলো যদি আমরা একসাথে দেখি, দেখো তখন জিনিসটা তোমার এরকম দেখা যাবে। স্ক্রিনটা উপরে উঠাই দিচ্ছি, এই যে দেখো জিনিসটা কিন্তু এটা দেখো, তিনটা ভাঁজ দেখা যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছ? এখানে কিন্তু তিনটা ফোল্ডিং, এখানে দেখো তিনটা ভাঁজ আছে এখানে মাঝখানে কিন্তু। আর মাঝখানে যে লাল যে রেখাটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু তোমার কি, এইটা হলো তার C3 অক্ষ। আর এছাড়া যে তিনটা ভাঁজ দেখা যাচ্ছে, এই জন্য এইটাকে বলা হয় 3 ফোল্ড অক্ষ। এই তিনটা ভাঁজ হলো তার তিনটা তল। ঠিক আছে, এই আশা করি বুঝতে পারছো। এই যে দেখো, এই দিকে এটা ভালো বোঝা যাচ্ছে। তাহলে এই যে দেখো, মাঝখানেরটা হলো C3, এদিকে একটা হলো সিগমা ভি, এদিকে একটা সিগমা ভি, এদিকে একটা সিগমা ভি। তাহলে টোটাল তিনটা তার কি আছে, সিগমা ভি আছে, এবং একটা কি আছে, C3 অক্ষ আছে। এই জন্য এর আমরা নামকরণ করব C3b মানে পয়েন্ট গ্রুপ। তাহলে এই জন্য NH3 এর পয়েন্ট গ্রুপ কি হবে, C3b পয়েন্ট গ্রুপ। তাহলে পরেরটা দেখো, PCl5। PCl5টা এটা একটু জটিল স্ট্রাকচার, এটা যদি আমরা 3D থাকে দেখাবো। আচ্ছা দেখো, স্ট্রাকচারটা এভাবে আঁকবা, আমি এখানে যেরকম আঁকছি এভাবে তোমরা আঁকবা। তাহলে দেখো এখানে কি আছে, মাঝখানে আমরা ফসফরাসটা নিব, এবং এর 5টা যেহেতু ক্লোরিন আছে, তাহলে 5টা ক্লোরিন এর 5 দিকে অবস্থান করবে। আর এই ক্লোরিনটা দেখো, এই ক্লোরিনটা কিন্তু একেবারে খাড়াভাবে তার নিচের দিকে আছে, আর এই ক্লোরিনটা একেবারে তার খাড়াভাবে উপর দিকে আছে। এটা যেহেতু আমরা 2D চিত্র আঁকছি, এই জন্য এই জিনিসটা এরকম দেখা যাচ্ছে। আর বাকি তিনটা দেখো, এখানে আছে একটা, এখানে আছে একটা, আর এখানে একটা আছে। আর বাকি যে রেখাগুলো আমি দিছি, এগুলো তোমার জাস্ট এর অক্ষটা বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এই যে C2 অক্ষ, C2 অক্ষ, C2 অক্ষ, আগেরটা আমরা দেখছিলাম যে কোনো একটা এরকম অক্ষ, কিন্তু এটাকে দেখো 3 দিক থেকেই C2 অক্ষে ভাগ করা যায়। এদিক থেকেও ভাগ করা যাবে, আবার এই বরাবরও তার একটা ভাগ করা যাবে, আবার এই বরাবরও তাকে একটা C2 অক্ষতে ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে 3 ভাবে যেহেতু একে তিনটা, তাহলে এখানে কি আছে, C2 অক্ষ আছে। জাস্ট এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে, এগুলো চিত্রটা একটু আঁকবা খাতায়। আর C3 অক্ষ আছে এখানে মাত্র তোমার একটা, এখানে দেখা যাচ্ছে এই যে C3 অক্ষ আছে একটা। এই যে C3 মানে কি, ওই যে
তোমার 3 বার ঘুরালে আমরা যদি আগের অবস্থানে আসতে পারি, সেই 3 বার ঘুরাবো কোনটাকে আমরা, তাহলে 3 বার ঘুরাবো ওই যে বাকি যে 3টা সিএল আছে, এই 3টাকে আমরা কি করব, 3 বার ঘুরালে আমাদের দেখো এদের ভিতরে কি আছে, এদের ভিতরে আমরা যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেল কল্পনা করি, তাহলে এদেরকে যদি তুমি 3 বার ঘুরাও, তাহলে কিন্তু এই ক্লোরিন এই জায়গায়, এই ক্লোরিন এই জায়গায় এরকম এলোমেলো হবে। তারপর 3 বার ঘুরালে আবার এরা নিজের জায়গায় ফিরে আসবে। এই জন্য মূলত এই যে অক্ষটাকে বলছি আমরা C3 অক্ষ। আর এই দুইটা ক্লোরিন তখন আর কাউন্ট করা হবে না, কারণ এদের বরাবরই আমরা অক্ষটাকে কল্পনা করছি। দেখো কোথাও কনফিউশন থাকলে বলো। এই যে দেখো C3 অক্ষটা কিন্তু এই একেবারে সোজা বরাবর, এদের বরাবরই কল্পনা করছি। এই জন্য এই দুইজন ক্লোরিনের তখন কাউন্ট হবে না, তখন কাউন্ট হবে এর আশেপাশে যে 3জন আছে সেই 3জনকে কাউন্ট করব আমরা। ঠিক আছে, সেই জন্য মূলত এই অক্ষটাকে আমরা কি বলবো, C3। আর না অ্যামোনিয়ার যেমন আমরা দেখছিলাম 3 হাতে 3জন থাকলে তখন আমরা C3 যেরকম ধরছি, এটারও তখন এই যে ফসফরাসের সাথে 3জন, যেহেতু ক্লোরিন এখন আপাতত আমাদের এই অক্ষ বরাবর যদি আমরা তাকাই, তখন যদি 3জন আমরা যেহেতু দেখব, সেই জন্য এই অক্ষটার নাম আমাদের হবে C3 অক্ষ। আর এখানে তোমার C2 আছে কয়টা, C2 আছে তোমার 3টা C2 আছে। কারণ কি, এই যে তোমার প্রত্যেকটা দেখো এই বরাবর যদি আমি একটা C2 কল্পনা করি, তখন তোমার কি হবে, এই যে 2জন তখন আমাদের কাউন্টে নিতে হবে। আর এরা তো আছে আরেকটা অক্ষ বরাবর, এই 2জন তাহলে মানে এই যে ভার্টিক্যাল প্লেন বরাবর, তাহলে এই 2জন পরে এর সাথে এই 2জন আছে, তাহলে এই 2জন যেহেতু আছে, তাহলে এই 2জনকে আমরা কিভাবে আমরা আগের অবস্থানে ফিরে পাবো বলো তো, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তাদেরকে 2বার ঘুরাতে হবে। তখন আমি কি পাবো, এই 2জনকে তখন আমাদের আগের অবস্থানে আবার ফিরে পাবো। সেই জন্য এই অক্ষটার নাম C2। তাহলে আবার যখন এই অক্ষ বরাবর আমি একটা C2 কল্পনা করব, তখন কোন 2জনকে কাউন্ট করব বলতে পারো, তখন কাউন্ট করব তোমার এই যে এই 2জনকে। আবার যখন এইটা বরাবর আমরা একটা অক্ষ কল্পনা করব, তখন আমরা কাউন্ট করব, আচ্ছা এইটা বরাবর কাউন্ট করলে আমরা এইটা আর এইটা কাউন্ট করবো, এইটা তখন আচ্ছা এইটা কখন আমি আবারও বলতেছি, একটু এখানে একটু কনফিউশন লাগতে পারে। দেখো কোথাও না বুঝলে আমাকে আবারও জিজ্ঞেস করবা, আমি চেষ্টা করতেছি যতটুকু, কারণ এটা একটা কমপ্লেক্স একটা ব্যাপার, কারণ 3D চিত্র না দেখলে এই জিনিসগুলো আসলে আত্মস্থ করা খুব একটা কষ্ট হয়ে যায়। দেখো প্রথমে এইটা যখন C2 আমরা ধরবো, এই ক্লোরিনটা তখন মাইনাস হয়ে যাবে, মানে এটা তো অক্ষ বরাবরই আছে, এর আর তখন আমরা কি করব না, কোনো কাউন্টে নেব না। তাহলে কাউন্টে নেব কাদের, এই যে তার বরাবর যে 2জন আছে সেই 2জনকে আমরা নেব। কেন, কারণ এই 3জন একই তলে আছে। আমার কথা কি শোনা যাচ্ছে? দেখো এই 3জন একই তলে আছে, আর এই 2জনকে আমরা কেন নিই নাই, কারণ এই 2জন তো একেবারে উপরে খাড়াভাবে আছে, খারাপভাবে ওদেরকে আমরা C3 অক্ষ হিসাবে আমরা কাউন্ট করছি। ঠিক আছে, ওদেরকে আমরা আপাতত নিতেছি না, কারণ এই যে এই প্লেনে যারা আছে আমরা তাদেরকে নিব। তাহলে দেখো এই বরাবর যখন আমরা নিব অক্ষটা, তখন আমাদের কয়টা ক্লোরিন কাউন্ট হবে, এই ক্লোরিনটা এবং এই ক্লোরিনটা কাউন্ট হবে। তার মানে 2টা ক্লোরিন আছে, তার মানে এখানে কি হবে, C2 অক্ষ একটা আমরা পাচ্ছি। পরবর্তীতে যখন আরেকটা C2 অক্ষ আমরা কাউন্ট করব, দেখো তাহলে এই বরাবর যদি আমি কাউন্ট করি, দেখো তাহলে এই বরাবর কে আছে, দেখো তো ক্লোরিন, এই ক্লোরিনটা আছে, তাহলে এটা কিন্তু তোমার মাইনাস হয়ে যাবে, কারণ এটা অক্ষ বরাবর পড়ছে। তাহলে তোমার এখানে কোন 2জন থাকে, এই ক্লোরিন থাকে আর এই ক্লোরিন থাকে। তাহলে এদেরকে আবার আমরা 2বার ঘুরালে আমরা কি পাবো, আবার আগের অবস্থানে এরা চলে আসবে। বুঝতে পারতেছো মোটামুটি কি ধারণা নিচ্ছ এটা থেকে? আচ্ছা, তারপর দেখো যখন আমরা আবার এই ক্লোরিনটা নিব, তখন কি হবে, তখন অক্ষ বরাবর কে থাকবে, দেখো তো এইটা তখন কিন্তু মাইনাস হয়ে যাবে। তখন আমাদের বাকি কোন 2জন থাকবে, বাকি এই যে বাকি তাহলে এইজন থাকবে, এইটা এবং এইটা থাকবে। তখন এদেরকে আবার আমরা যদি 2বার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই, তখন কি হবে, এদেরকে আমরা আগের অবস্থানে ফিরে পাবো। তাহলে এই জন্য মূলত এখানে 3টা তোমার কি আছে, C2 এক্সিস বিদ্যমান আছে। তাহলে মোটামুটি আমরা C2 C3 আপাতত আমরা ধারণা পাইলাম। কারণ C3 C2টাকে আমরা যদি ওভাবে আমি যেভাবে তোমাদের বলছি যে 2টা থাকলে 180 ডিগ্রিতে যদি 2বার ঘুরাই তখন C2, আর 3টা থাকলে আমরা 3বার ঘুরাবো তাহলে হবে C3। 3বার ঘুরালে ওখানে মাঝখানের কোণটা থাকবে 120 ডিগ্রি অ্যাঙ্গেল, আর কি মোটামুটি 120 ডিগ্রি অ্যাঙ্গেলের মতোই থাকে। আচ্ছা, তাহলে এখানে কোনো তোমার এসএন অক্ষ নাই। এসএন অক্ষটা আমি একটু আগে বলছি, এসএন অক্ষ মানে যেটার তোমার ঘূর্ণন ঘূর্ণন প্লাস প্রতিফলন দুইটাই থাকবে, ওইটার ভিতরে তোমার এসএন অক্ষ বিদ্যমান থাকবে।
ঠিক আছে? যদি প্রতিফলন না থাকে তখন ওইটার ভিতরে কি তোমার কোনো এসএন অক্ষ বিদ্যমান থাকবে না। তাহলে দেখো এখানে আমরা কি কি লিখতে পারি, এটা লিখবো ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় একটি যৌগ, কোনো এসএন অক্ষ নেই, এটা অত জরুরি না, এটা লিখলেও পারো না লিখলেও পারো। এসএন অক্ষ নেই, একটি সি3 অক্ষ বিদ্যমান, এই যে আমরা দেখলাম একটা সি3 আছে, তারপর তিনটি সি2 লম্ব সি3 অক্ষ আছে। মানে সি2 লম্ব মানে কি, কেন সি3 বলা হলো, কারণ এই যে সি2 অক্ষগুলা এইটার উপরে লম্ব কে আছে, এই যে সি3 অক্ষটা কিন্তু লম্ব আকারে আছে, এইভাবে আছে, ঠিক আছে, এইভাবে আছে সি3। আর সি2টা একটা, সি2 গুলা সব একটা আলাদা প্লেনে আছে, এই প্লেনটা হলো এইটা, এই বরাবর একটা আলাদা প্লেন, ঠিক আছে। এইটা একটা যদি তুমি এখানে একটা এটা যদি মাঝ বরাবর কল্পনা করো তখন এটা আর কি মাথায় যাবে। আর এইটা তোমার একেবারে খাড়া নিচের দিকে, আর মাঝখানে একটা প্লেন, এরা তোমার কম্পিউটার স্ক্রিনের সামনে এবং কম্পিউটার স্ক্রিনের দিকে এরকম ভাবে তোমার ভার্টিক্যাল ভাবে আছে আর কি। আচ্ছা, তারপর দেখি এখানে ফসফরাস ক্লোরিন নিরক্ষীয় তলে বিদ্যমান, অতএব অণুটি D3 গ্রুপের। তো তারপর দেখো, যদি এরকম নিরক্ষীয় তল থাকে বা এরকম লম্ব আকারে কোনো অক্ষ সি3 থেকে সি2 এরকম লম্ব আকারে আছে, তখন এই ক্ষেত্রে আমরা ওই যে আগে আমরা কি নিছিলাম, আগে আমরা নিছিলাম সি2 থাকলে সি নিছিলাম আগে, তারপর সি3 থাকলে সি3 নিছিলাম আগে, কিন্তু এক্ষেত্রে দেখো সি2 এবং সি3 দুইজনই আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি নেব, সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু নিরক্ষীয় তল আছে এই জন্য আমরা নেব একে ডি আকারে নিতে হবে একে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এটা হবে D3 গ্রুপের। তাহলে আগের মতো আমরা সি2 সি3 লিখবো না, তাহলে কিন্তু আমার ভুল হবে, কারণ এখানে দুইটাই আছে, সি3 আছে সি2 আছে। তাহলে আমাদের নিতে হবে D3, কারণ এখানে এই যে তিনটি তোমার সি2 লম্ব সি3 অক্ষ আছে এই জন্য। আচ্ছা, লম্ব বলতে এই যে আমি সি2টাকে বুঝাচ্ছি, এই সি3টাকে বুঝাচ্ছি, এই সি3টা এখানে খাড়া উপর দিকে আছে, ঠিক আছে। তাহলে এইটার সাথে এই যে তিনটা এরকম আছে, তাহলে তিনবার একে লম্বভাবে কল্পনা করা যায়। আর নিরক্ষীয় তল তার তোমার এই যে সিগমা এইচ প্রতিসাম্য তল, মানে সিগমা এইচ মানে কি বলতো, এইচ দ্বারা কি বোঝাচ্ছে এরা, এতদিন আমরা পড়ছিলাম যে সিগমা ভি, এইচটা আমরা আজকে নতুন দেখলাম, এইচ এইচ মানে কি বলতে পারো? এইচ মানে হলো তোমার হোরাইজন্টাল তল, ঠিক আছে, এটা হলো আনুভূমিক। হ্যাঁ, এই যে আনুভূমিক, এইখানে এই তলটা, এই যে এখানে একটা সিগমা তল আছে। আচ্ছা, তাহলে এই জন্য দেখো এর নামকরণটা কি হয়েছে, D3, আর যেহেতু হরাইজন্টাল তল সেই জন্য নাম হয়েছে কি D3H, ঠিক আছে। এই এই হলো। তাহলে এখন কোশ্চেন হলো, তোমাকে যদি 2 মার্কের আসে, এগুলা 2 মার্কের আসলে আমাদের এত কিছু দরকারই হয় না, আমাদের জাস্ট তারা চায় যে চিত্রটা তুমি আঁকবা, অক্ষগুলো দেখাবা, আর যা সংক্ষেপে 2-1 লাইন বইলা এটার বইলে দেবা যে পয়েন্ট গ্রুপ হলো D3H। তাহলে এখান থেকে তুমি একটা, দুইটা, তিনটা, চারটা পয়েন্ট এখানে গুরুত্বপূর্ণ। এই এসএনটা এখানে অতটা গুরুত্বপূর্ণ না, এসএন তো নাই এখানে, এসএনটা বলা না বলা একই কথা। নোট করার সময় সবই লিখবা, পরীক্ষা আসলে তোমার কাছে যে 3-4টা ভালো মনে হয় সেই 3-4টা দিবা, চিত্রটা অ্যাটলিস্ট একুরেটলি আঁকার চেষ্টা করবে এখানে যেরকম আছে। আর পয়েন্ট গ্রুপটা তো মাস্ট, এইটা মাস্ট দিতে হবে, এটা না দিলে তুমি নাম্বার পাবা না, ঠিক আছে। 2 মার্ক হইলে 1 পাইতে পারো চিত্রের জন্য, আর এটার জন্য কিন্তু আবার আলাদা মার্ক আছে। আচ্ছা, এখন আমরা একটু দেখি যদি আমাদের এটা, এটার নাম ছিল কি, আমরা একটু আগে দেখলাম আমাদের PCL5, যদি এটা 3D থাকে তাহলে তো দেখাতে পারবো তোমাদের। PCL5 এখানে কি আছে, বেনজিন আছে, সাইক্লোহেক্সেন, মিথেন, ইথেন, PCL5, হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে আমরা একটু এখানে দেখি, এই যে ওরা এখানে কিছুটা বোঝানোর চেষ্টা করছে, এই যে আমি এতক্ষণ যা যা বললাম এখন আমরা একটু চিত্রের সাথে মিলাবো কি কি আছে। তাহলে এখানে দেখো, এখানে এই যে সি3 আছে, ওরা কি কি বলছে এখানে, ওদের প্রতিসাম্য গ্রুপগুলো কোথায়, 3 সিগমা ভি প্লেন অ্যান্ড সিগমা এইচ প্লেন, অ্যান্ড তোমার কি আছে, সি3 মেইন রোটেশন অ্যাক্সিস, 3 পারপেন্ডিকুলার সি2 অ্যাক্সিস,
এবং 3 সিগমা ভি প্লেন অ্যান্ড সিগমা এইচ প্লেন, হেন্স দ্য পিসিএল ফাইভ বিলং টু 3 সিগমা। আচ্ছা আচ্ছা, এখানে দেখো, এখানে কিন্তু ওই সিগমা ভিও আছে তিনটা, আর সিগমা এইচও আছে। এখন কোনো পয়েন্ট গ্রুপে যদি তোমার সিগমা ভি এবং সিগমা এইটা একটু অ্যাড করে নেবা তোমার খাতায়, যে এখানে তিনটা সিগমা ভিও আছে, তাহলে তিনটা সিগমা বি এবং যদি সিগমা এইচ দুইটাই থাকে, সেক্ষেত্রে তোমার আমরা হোরাইজন্টালকে পয়েন্ট গ্রুপ আকারে ফোকাস করব বেশি। ঠিক আছে, তখন আর এই ভিটা কাউন্ট হবে না। তখন দেখো এখানে আমরা কি লিখছি, D3H। ঠিক আছে, এইচটাকে তখন আমাদের কাউন্টে নিতে হবে। আচ্ছা, তাহলে আমি একটু দেখাই তোমাদেরকে। আচ্ছা, তাহলে দেখো এই যে এখানে পিসি, আচ্ছা এটা কি PCl3 নাকি PCl5? ও আচ্ছা, আমরা এটা PCl5 পড়ছিলাম না? আচ্ছা, ও আচ্ছা, এটা PCl5ই ঠিক আছে, কিন্তু এটা হলো ওই যে তিনটে অক্ষ, যে তিনটে আমার ওখানে বক্স করা ছিল। বুঝতে পারছো, যে তিনটে আমার ওখানে বক্স করা ছিল, আর উপরে এবং নিচে আরো দুইজন আছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ এখানে, এই যে দেখো উপরে এবং নিচে এই দুইজন তো অক্ষ বরাবর। এই দুইজন কিন্তু আমরা যখন এই বরাবর তাকাবো দেখো, তখন কিন্তু এই দুইজনকে আর দেখা যাচ্ছে না। তখন কি মনে হচ্ছে যে এখানে ফসফরাসের সাথে মনে হয় তিনটাই ক্লোরিন আছে। তাহলে দেখো এই তিনটাকে আমরা কিন্তু কি এখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার কয়বার ঘুরাতে হবে, তিনবার ঘুরাতে হবে, যদি না আমরা আগের অবস্থানে বা একই অবস্থানে আবার যদি যেতে চাই। ফলে এখানে কি আছে, একটা C3 অ্যাক্সিস আছে। তাহলে C3 অ্যাক্সিসটা আমরা খুব ভালোভাবে বুঝলাম। তাহলে তোমার C3 অ্যাক্সিস। আর এই দুইজনকে আমরা কাউন্ট করি নেই, কারণ এই দুইজন তোমার কি আছে, এই যে অক্ষ বরাবর আছে একেবারে। ঠিক আছে, এই যে দেখো খুব সুন্দরভাবে এখানে বোঝা যাচ্ছে। আর তোমাদের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছিলাম, তোমরা নিজেরা এখানে দেখবা, এখানে খুঁজে খুঁজে এরকম বের করবা কোনটা C3 কোনটা C2। তাহলে দেখবা যে এই জিনিসটা আরও তোমার মেমোরাইজ হবে খুব তাড়াতাড়ি, এবং মাথায় ভিজুয়ালাইজেশনগুলো থেকে যাবে। পরীক্ষার হলে তখন তোমার মাথায় এগুলো চলে আসবে এমনিতেই। আচ্ছা, তারপর আমরা দেখি যে এর যে C2 অক্ষ তিনটা তাইলে কোথায় আছে। তাহলে 1 নম্বর C2 অক্ষ দেখো তো কোন বরাবর তা সে এখানে আঁকছে। এই যে দেখো, আমি আবার একটু দেখাচ্ছি। এই যে এই বরাবর আমাদের এই জিনিসটাকে দেখতে হবে। দেখো এই বরাবর দেখলে, এই যে দেখো তার একটা কিন্তু এই যে C2 প্রান্ত বিদ্যমান, এই যে দেখো তার একটা কিন্তু C2 অ্যাক্সিস আছে। আর C2 অ্যাক্সিস যখন আমরা কল্পনা করব, তখন আমি বলছিলাম যে তখন শুধু এই দুইজনকে তোমার কাউন্টে নিতে হবে। কোন দুইজনকে? যে দুইজনে এরকম পানির মতো, দেখো এই যে পানিতে যেরকম দুইটা ছিল না, এইজন আর এইজনকে নিতে হবে। আর বাকি যারা আছে তাদেরকে আমরা তখন কাউন্টে নিব না, কারণ একে আমরা C2 অ্যাক্সিসে ভাগ করতেছি। কারণ তখন তোমার এই দুইটাই ভিজিবল থাকবে, মানে এই দুইটা তোমার দিকে থাকবে। আমি এভাবে ঘুরেই দেখাচ্ছি, এই যে দেখো এখন তোমার দিকে কে কে আছে, এ আর এইজন, আর উপরের জন আর এইটা আছে। আর এই দুইজন তোমার থেকে দূরে আছে, যেটা আমরা গতদিন দেখছিলাম কোনটার ক্ষেত্রে জানো, SF6 না কোনটা, মিথেনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে সামনের দিকে যে দুইজন থাকে ওই দুইজনকে আমাদের কাউন্ট করতে হয়, কিন্তু তোমার থেকে দূরে যে দুইজন থাকে সে দুইজন তুমি কাউন্টে নিবা না C2 অ্যাক্সিসের ক্ষেত্রে। তাহলে এখানে সামনে কে কে আছে, এই এই উপরেরটা আছে, এইটা আছে এবং এইটা আছে। ঠিক আছে, তাহলে এই দুইজনকে আমরা কি করব, 180 ডিগ্রি ঘুরালে আমরা এখানে কি পাবো, আগের অবস্থানে পাবো। ফলে এখানে কি C2 অ্যাক্সিস। তাহলে এইগুলো একটা। তাহলে এরকম আরও তোমার কয়ভাবে ভাগ করা যায় দেখি আমরা। আরও একটা তোমার এখানে ভাগ করা যায়, দেখো এই এই একটা C2, তারপর নিচে আরও একটা তোমার ভাগ করা যায়। তাহলে টোটাল এখানে কয়টা, তিনটা তোমার C2 অ্যাক্সিস। এই যে দেখো, তাহলে এই C2 অ্যাক্সিসটা যখন আমরা ধরবো, তখন আমাদের কাউন্টে নিব শুধু এই যে তোমার সামনের দিকে যে দুইজন আছে। এই আমি আবার একটু ঘুরেই দেখাচ্ছি, এই যে তোমার এই একে আর একে আমরা কাউন্টে নিব। আর বাকি যারা আছে তারা তোমার থেকে দূরে আছে। আর একজন তো এখানে অক্ষ বরাবর আছে, একে তো এমনি বাদ, মাইনাস, আমি একটু আগে বলছিলাম যেটা। আর এই দুইজন তো অক্ষ বরাবর আছে, এই দুইজন তো আগেই বাদ। আর এই যে দুইজন তোমার দিকে তাকাইয়ে আছে দেখো, এই যে দেখো যে দুইজন তোমার দিকে তাকাই আছে তাকে আমরা কি করব, কাউন্টে নেব। যেহেতু দুইজন আছে, দুইজন দুইজনকে আমরা 180 ডিগ্রি ঘুরালে আমরা আগের অবস্থানে পাবো। ফলে আমাদের কি হবে, C2 অ্যাক্সিস এখানে তৈরি হবে। তাহলে এইটাকে আমরা কেন নিই নাই বলো তো একটু, এই হাতটাকে আমরা কেন নিই নাই? এটা তো অক্ষ বরাবর, হ্যাঁ এই যে দেখো C2 অক্ষ বরাবর। আর এই যে উপরের দুইজন আছে, এই দুইজনকে আমরা কেন নিই নাই, কারণ এটা তো আবার ওই C3 অক্ষ বরাবর সোজাসুজি লম্ব ভাবে আছে, আর তোমার থেকে দূরে আছে। ঠিক আছে, আর আমরা এখন C2 বেলায় কল্পনা করতেছি কোন অক্ষটাকে, এই যে তোমার এই যে এই তিনজনকে। এটা তো আমরা আগে কল্পনা করছিলাম শুধু এই বরাবর যে তিনজন আছে, দেখো এই যে এই মাঝখান বরাবর যে তিনজন আছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ,
এই যে মাঝখানে যে তিনজন আছে একই তলে, এই যে এই তিনজনকে আমরা আপাতত কাউন্ট করতেছি। তাহলে একজন বরাবর যখন অক্ষ ধরবো C2, তখন একজন মাইনাস হয়ে যাবে, তখন বাকি দুইজন থেকে যাবে। আবার এইটা বরাবর যখন অক্ষ ধরবো, তখন বাকি দুইজন থাকবে আর এইটা মাইনাস হয়ে যাবে। আবার এইটা বরাবর যখন আমরা অক্ষ ধরবো, তখন এইটা তোমার থাকবে আর এইটা মাইনাস হয়ে যাবে এবং বাকি দুইটা থাকবে, মানে পানির মতো তোমার শেপটা চলে আসবে। পানিতে যেরকম আমরা C2 দেখছিলাম সেরকম C2 তে চলে আসবে। আশা করি বুঝতে পারছো, মোটামুটি কি বুঝতে পারছো, ধারণা আসছে এখন কিভাবে C2 হয়, কিভাবে C3 হয়? ঠিক আছে এই, আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু প্লেনগুলো দেখবো, তারপর আমাদের এটা শেষ। আচ্ছা, তাহলে এখানে একটা একটা প্লেন দেখা যাচ্ছে, দেখো এই যে একটা প্লেন, দেখো তো কোন বরাবর আছে, এই যে দেখো। তাহলে এই বরাবর যদি এটা থাকে, তাহলে কি এই প্রান্ত এবং এই প্রান্ত কি মনে হবে, দেখো তো এই প্রান্ত আর এই প্রান্ত কি তোমার সেম মনে হচ্ছে না? হ্যাঁ। আর আবার এরা চাইলে দেখো এরকম ঘুরতে পারে, এই যে এরকম কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় তোমার পরিবর্তন হয়ে আসতে পারে। তাহলে এটাও কিন্তু একটা প্রতিসাম্য গ্রুপ, যেটাকে ওরা এখানে S3 হিসাবে কাউন্ট করছে আর কি। ঠিক আছে, আমরা C3টাই লিখবো, S3টা আমাদের এখানে জরুরি না। আচ্ছা, তাহলে আমাদের দেখলাম একটা তল দেখলাম এখানে, তলটা আবার আমরা দেখি একটু। তাহলে এই জিনিসগুলো আমাদের একটু মাথায় ঢুকলি দেখবা যে এই জিনিসগুলো তুমি আঁকার সাথে সাথে তোমার আর না বুঝে আঁকতে হবে না, তখন তুমি বুঝে বুঝে এটা আঁকতে পারবে আর কি, যে কেন এটাকে আমরা বললাম। তাহলে আমি এখন তলগুলো তোমাকে একটা একটা ধরে দেখাচ্ছি। তাহলে এই একটা তল দেখো আমি এখানে আঁকছি, তাহলে এই তলটা এই বরাবর আমরা দেখবো, দেখো এই বরাবর যদি তল কিন্তু আছে মাঝখানে, এই যে দেখো মাঝখানে কিন্তু তল আছে। তাহলে এই বরাবর যদি আমরা দেখি, দেখো তখন এর এই প্রান্ত এই পাশ এবং এই পাশ কি হুবহু একই মনে হচ্ছে না? দেখো তো, এই যে তার এই পাশ এবং এই পাশ একই মনে হচ্ছে, তার মানে কি এখানে একটা তল আমরা কল্পনা করতে পারি। তাহলে আরেকটা তল কোন দিকে কল্পনা করব তুমি বলো তো এখন, আমি দেখানোর আগে। এই যে এই বরাবর, এই যে কার্সার বরাবর, ঠিক আছে, এই যে এই বরাবর। তাহলে এই বরাবর কল্পনা করলে কি হবে, তোমার এই সাইড এবং এই সাইড তখন কি হবে, সমান মনে হবে। এই হলো দুইটা তল পাইছি। আরেকটা তল তোমার কোন বরাবর, এই যে সোজা বরাবর, ঠিক আছে, করলে তখন এই পাশ এবং এই পাশ তোমার কি মনে হবে, সেম মনে হবে। তার মানে এই যে তিনটা তল আমি দেখাচ্ছি, তারপরও এখানে কি ওরা দেখাবে না? হ্যাঁ, এই যে এই হলো লম্বভাবে যেটা এটা দেখাইছে, এই যে দেখো। আর আরেকটা আছে তোমার আহ, অন্য প্রান্তে, এই যে এই একটা। তাহলে বুঝতে পারতেছো এই যে তলগুলো আমরা কিভাবে নিচ্ছি, এই সবগুলোর ক্ষেত্রে একই থিওরি, জাস্ট এখানে যৌগটার ক্ষেত্রে এই যে তোমার গ্রুপগুলা বা এখানে পরমাণুগুলা বেশি হবে কম হবে, এইগুলোর ভিতরে আর কি পার্থক্য। তাহলে এই তোমার সিগমা ভি। আচ্ছা, সিগমা এইচটা আমরা বোঝানোর জন্য দেখি, এর আবার কিছু আছে এখানে। এইচ হলো তোমার সিগমা এইচ। তাহলে সিগমা এইচটা দেখো হরাইজন্টাল ভাবে দেখো এটাকে কিন্তু ভাগ করছে, এই যে দেখতে পাচ্ছ এখানে, এই যে দেখো। তাহলে এই প্রান্ত আর এই প্রান্ত কিন্তু তখন কি মনে হবে তোমার কাছে, সেম মনে, মানে একে একে একেবারে মাঝখান থেকে কাটছে আর কি, দুই ভাগ করছে। ঠিক আছে, এতক্ষণ আমরা ভার্টিক্যালে ভাগ করছিলাম, এখন আমরা কি একবার মাঝখান দিয়ে দুই ভাগ করে ফেলছি হরাইজন্টাল ভাবে, এই যে। তাহলে দেখতে পাচ্ছ এই যে দুইটা তল, তাহলে একে আমরা কি বলবো, সিগমা এইচ। এই, তাহলে যদি হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুইটাই থাকে, আমাদেরকে পয়েন্ট গ্রুপ লেখার সময় হরাইজন্টালকে ফোকাস করতে হবে, মানে ওইটাকে লিখতে হবে। এগুলো কিছু রুলস আছে, তাহলে আপাতত এভাবেই মনে রাখো। তাহলে শো অল সিমেট্রি, এখন যদি আমরা সবগুলো সিমেট্রিকে একসাথে দেখি, তাহলে দেখো জিনিসটা এরকম দেখা যাচ্ছে, এই যে দেখো। তাহলে এখানে তিনটা নীল কালারের যে তিনটা আছে, এই তিনটা হলো সিগমা ভি। আর লাল বরাবর যেটা আমরা ভাগ করছি একেবারে লম্বালম্বি ভাবে, সেইটা হলো কি সিগমা এইচ। আর C2 তো দেখাই যাচ্ছে, তিনটা C2 আছে এখানে। আর এখানে কয়টা C3 আছে, কয়টা C3 আছে, এই যে মাঝ বরাবর একটা মাত্র C3 আছে। এখন বুঝতে পারছো যে PCl5টা কিভাবে গঠন হয়। এইটাই আমরা খাতায় তো আর এভাবে আইকে দেখাইতে পারবো না 3D ভাবে। খাতায় তাহলে আমাদের এই যে আমি যেভাবে আঁকছি, তুমি এভাবে তুমি খাতায় আর্ট করে দেখাই দিবা, এই তাহলেই হবে। আচ্ছা, গেল এটা। তারপর আমরা একটু দেখি লাস্ট আমাদের যেটা আমরা এখান থেকে পড়বো, সেটা হলো ইথিলিন। ঠিক আছে, ইথিনের ক্ষেত্রে আমরা এখন কিছুটা আমরা কল্পনা করতে পারবো, এখন যেহেতু আমরা চিত্রগুলো আমাদের মাথার ভিতরে এখন ভাসতেছে যে কিভাবে প্লেন হয়, কিভাবে আমরা ভাগ করি, কোনটা C2 অক্ষ, কোনটাকে ধরলে C3 অক্ষ। ঠিক আছে, এখন আমরা এই জিনিসটাকে আর কি মোটামুটি বোঝা যাবে আর কি। তাহলে দেখি আমরা এখানে অণুটিতে একটি তোমার চিত্রটা এভাবে আঁকতে হবে আমি যেভাবে আঁকছি। আর এভাবে তোমার এইটা হলো C2টা একেবারে মাঝ বরাবর, এই যে দেখো একেবারে মাঝ বরাবর, মানে দ্বিবন্ধন থেকে একেবারে যে মাঝ বরাবর যে অক্ষটা, এইটা কি C2 ধরবো।
আর একটা সিটু কল্পনা করব এই যে দ্বিবন্ধন থেকে এই বরাবর, আর একটা সিটু আমরা কল্পনা করব এই বরাবর। তাহলে একটা হলো একেবারে সোজা খাড়াখাড়ি, তারপর একটা হলো এরকম এর মাঝখান থেকে, আর একটা হলো এর এর মানে পাশ থেকে এরকম দুই ভাগ করব। তাহলে এরকম তিনটা এখানে C2 অক্ষ আছে। এখন কথা হলো, আমার কোশ্চেন হলো, এটাকে আমরা C2 কেন বললাম বলো তো? কোনো কি এখানে দুইবার কাকে ঘুরাবো আমরা বলো তো? আচ্ছা, দুইবার আমরা মূলত আগে আমরা দেখো যেরকম অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন কল্পনা করছিলাম, আর এখানে আমরা কল্পনা করব বন্ধনের সাথে এই যে CH2 আর CH2, এই দুইজনকে কাউন্ট করব। ঠিক আছে, বুঝতে পারছো এখন? তাহলে এই দুইজনকে আমরা কাউন্ট করি, এদেরকে আমরা যেহেতু এখানে দুইজন আমরা তাহলে কাউন্ট করব, তাহলে দুইটা আছে CH2 CH2 দুইটা গ্রুপ আছে, তার মানে এখানে অক্ষটা হবে দ্বিবন্ধন বরাবর। ঠিক আছে, এখানে অক্ষটা হবে দ্বিবন্ধন বরাবর। এই জন্যই মূলত ইথিলিনটা পরীক্ষায় আসে বেশি। এটা আসে মানে পানিটা H2S পানি, তারপর PCl5 এগুলো সব থেকে বেশি আসে, এটাও পরীক্ষায় আসে। এই জন্য এটাও আমি এখানে রাখলাম। আর NH3টা কিন্তু দেখবা যে বারবার আসছে পরীক্ষায়। আচ্ছা, তাহলে দেখো এখানে একটি S2 অক্ষ আছে, এবং তোমার কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যবিন্দু বরাবর আণবিক তলে লম্ব একটা S2 অক্ষ বিদ্যমান। তাহলে এখানে দেখো এই যে একেবারে লম্ব বরাবর যে একটা অক্ষ আছে, এইটাকে আমরা S2 হিসেবে কল্পনা করব। কারণ S বললাম কেন, কারণ একে যদি আমরা মিরর ইমেজ কল্পনা করি, এখানে যদি আমি একটা মিরর কল্পনা করি মাঝ বরাবর, তখন কি হবে, তোমার এই সাইড আর এই সাইড কি হবে, একটা একটার প্রতিফলক তোমার মনে হবে। মনে হবে না? দেখো তো, এইটা এইটার কিন্তু তোমার কি মনে হবে, প্রতিফলক মনে হবে। সেই জন্য এটাকে আমরা নাম দিছি কি, এখানে একটা S2 অক্ষ। তাহলে C2 না বইলা এটাকে আমি বললাম কি S2 অক্ষ, কারণ এখানে ঘূর্ণন এবং প্রতিফলন দুইটা একই সাথে বিদ্যমান, এই কথাটা মাথায় রাখবা। আচ্ছা, তারপর এইটা গেল তোমার লম্ব বরাবর যেটা। তারপর দেখো আণবিক তলে লম্ব একটি C2 অক্ষ রয়েছে, এবং তার সাথে লম্বভাবে আরও দুইটি C2 অক্ষ আছে, মানে 2C2 লম্ব C2। মানে দেখো এরকম করে জিনিসটা, তাহলে দুইটা C2 আছে, তার সাথে এরকম করে লম্বভাবে, মানে এরকম লম্ব আছে টোটাল এখানে কয়টা, দুইটা C2 লম্ব C2। তাহলে দুইটা কোথায় আছে, তাহলে এই একটা আছে দেখো, আমি আবার একটু মুইছা বোঝাচ্ছি দেখো। তাহলে আমি একটা আগে লম্ব আঁকি, লম্বতেই আমরা তো লম্ব চিনি। তাহলে এই যে লম্ব বরাবর উলম্ব রেখা কোনটা এখানে বলতে পারো? উলম্ব রেখা এই যে মাঝখানে রেখাটা, এটা হলো উলম্ব। এখন এর যে এই নিচের ভূমি কোনটা তাইলে বলো তো? ভূমি এখানে আছে দুইটা, এই একটা আছে আর একটা আছে এই। ঠিক আছে, তাহলে দুইটা লম্ব খুঁজে পাইছো দেখো তো, এই একটা আছে এই যে এই বরাবর, আর একটা আছে তোমার এই বরাবর। তার মানে দুইটা তোমার কি C2 লম্ব C2 অক্ষ বিদ্যমান। আচ্ছা, তার মানে এই লম্ব থাকলে আমরা জানি একে আমরা কি গ্রুপ বলি, একে আমরা বলি ডি, ডি বলি ডি। তখন আর তোমার এই যে সি কাউন্ট হবে না। ঠিক আছে, আগেরটা আমরা দেখছিলাম কি লম্ব আছে, কিন্তু এই যে দেখো এখানেও কিন্তু একটা লম্ব আছে, এই যে তিনটা লম্ব আছে এখানে। ঠিক আছে, এরকম যদি একটা C2 বা C3 অক্ষের সাপেক্ষে, অথবা C2 অক্ষের সাপেক্ষে এরকম যদি লম্ব আকারে থাকে, তখন ওদেরকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। এই যে দেখো, তাহলে এর নাম হয়ে গেছে কি ডি গ্রুপ। তাহলে অণুটির আণবিক তল সিগমা এইচ, যা প্রতিসাম্য তল। তাহলে এখানে সিগমা এইচ প্রেজেন্ট আছে আর কি। তাহলে এখানে একটা হরাইজন্টাল একটা সিগমা তল আছে, সেই জন্য আমরা এখানে দেখো এর নামকরণটা কি করছি, D2H। এখন বলো তো একে ডি বলছি কেন? ডি বলছি কারণ এর ভিতরে তোমার C2 অক্ষর দুইটা লম্ব আকারে আছে। আর এখানে 2 বলছি কেন, কারণ এখানে দুইটা আছে এরকম। তারপর এখানে এইচ বলছি কেন, কারণ এখানে কি আছে, সিগমা এইচ আছে হরাইজন্টাল। এখন কথা হলো, যদি কোনো অণুর ভিতরে সিগমা ভি সিগমা এইচ দুইটাই থাকে, আমাদেরকে সিগমা এইচটাকে কাউন্ট করতে হবে, এটা আমি একটু আগে বলছি। তাহলে এইটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে এর তোমার বিন্দু গ্রুপ কি হবে, D2H। আচ্ছা, দেখি যদি এটার 3D চিত্র থাকে তাহলে আমরা একটু চিত্রটা দেখে নিব, আর না থাকলে আমরা মোটামুটি তো বুঝতে পারলাম ধারণা। আমাদের এটা কি ছিল জানো, D2H। আচ্ছা, দেখি যদি থাকলে তো ভালো, D5।
D4H আছে, D5H, এই যে D2H, হ্যাঁ আছে। এখানে ওরা গুরুত্বপূর্ণগুলোই যেগুলো আর কি সেগুলো এখানে আছে। আচ্ছা, তাহলে আমরা একটু চিত্রটা দেখি, আজকের ক্লাস শেষ হবে, কারণ এগুলো বেশি প্রেশার নেওয়া যায় না, কারণ এগুলো আমাদের মাথায় একদিকে কল্পনা করতে হয় আর একদিকে আমাদের মেমোরাইজ করতে হয়, এগুলো অনেক প্রেশার পড়ে আর কি। তাহলে নেক্সট দিন আমরা ওই একটা কোশ্চেনই দেখবো যে C3 গ্রুপের পয়েন্ট গ্রুপের তালিকা কিভাবে আমরা নির্ণয় করবো সেটা। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা কি দেখতে পাচ্ছি, দেখো একটা ইথেন দেখতে পাচ্ছি আমরা, এবং ইথেনের এই আমরা একটু আগে জেনে আসলাম যে D2H। আচ্ছা, এখন একে দেখবো যে কেন একে আমরা D2H আর কি বলি। তাহলে দেখো মাঝখানে দুইটা দ্বিবন্ধন কি দেখা যাচ্ছে? এই যে দেখো মাঝখানে দুইটা দ্বিবন্ধন দেখা যাচ্ছে, এবং এর পাশে কি আছে, এটা দুইটা কার্বন আছে, এবং কার্বনের সাথে দুইটা কি আছে, হাইড্রোজেন এখানে যুক্ত আছে। আচ্ছা, এখন দেখো তাহলে ওদের যদি আমরা এরকম করে ঘুরাই C2 অক্ষ বরাবর, তখন কি হবে, মাঝখানে অক্ষটা কোন বরাবর কল্পনা করছে দেখো তো, এই যে দেখো, এই যে দ্বিবন্ধনের মাঝখান বরাবর দেখছো, এই যে তাহলে দ্বিবন্ধনের মাঝখান বরাবর কল্পনা করলে কি, তাহলে এখানে তোমার গ্রুপ হয়ে গেল কয়টা, এই একটা CH2 গ্রুপ আর এই একটা CH2 গ্রুপ। তখন আমাদের কি করতে হবে, দুইবার ঘুরালেই আমরা কি পাবো, আবার আগের অবস্থানে যেতে পারবো। ঠিক আছে, সেই জন্য মূলত এই অক্ষটার নাম কি, C2 অক্ষ। তাহলে এই গেল একটা C2 অক্ষ। এখন আর দুইটা কোথায় আছে, আর দুইটা আমরা দেখি কোন বরাবর আছে। এই যে দেখো আর দুইটা কোন বরাবর, দেখো এইটা আছে, ওই যে আমি একটা দেখাইছি। তাহলে এগুলা কিন্তু আর লম্ব না, দেখো তো এগুলা কিন্তু কি, এই যে এখানে কিন্তু এই যে এই তল বরাবর আছে, এই যে। আর আগেরটা ছিল কোন তল বরাবর, আগেরটা ছিল কিন্তু লম্ব বরাবর। আমি আবার একটু দেখাচ্ছি, দেখো এটা ভালোভাবে একটু খেয়াল করো, আগেরটা ছিল দেখো এই যে দেখো লম্ব বরাবর। আর এইটা কোন বরাবর দেখো, এই যে দেখো এই তাহলে C2 অক্ষ। তাহলে এইটা কেন C2 অক্ষ আমরা কল্পনা করলাম বলতে পারবা, এইটাকে আমরা C2 অক্ষ কিভাবে কল্পনা করলাম? এই যে দেখো তাহলে দুইবার কাদেরকে, এই এক সাইড এবং এই এক সাইড, ঠিক আছে, তাহলে এই দ্বিবন্ধনের আর কি, এই মানে এই সাইডটা, এই সাইড এবং এই সাইড, এদেরকে আমরা যদি ঘুরাই তাহলে আমরা কি পাবো, এইভাবে ঘুরাইতে হবে আর কি, তাহলে আমরা আগের অবস্থানে যেতে পারবো। তারপর এটা দেখলাম, এটা দেখলাম, আর আরেকটা তাহলে আছে, আচ্ছা এটা কি আমরা দেখছি, এটা আমরা দেখলাম, আর একটা এই বরাবর। ও আচ্ছা, তাহলে আরেকটা এই বরাবর ধরছে ওরা, আরেকটা ধরছে সোজা এই বরাবর, আর আরেকটা ধরছে তোমার এই মাঝখান বরাবর। টোটাল এখানে তিনটা আছে আর কি, একটা একটা এই বরাবর ধরতে হবে, এই যে এই বরাবর, এই বরাবর, আরেকটা ধরবো আমরা এই যে খাড়া বরাবর, আর আরেকটা তোমার এই যে মাঝ বরাবর। এই তাহলে তিনটা এখানে C2 অক্ষ। আচ্ছা, এখন আমরা একটু তলগুলো দেখি, তলগুলোই মূলত আমাদের একটু কল্পনাটা বেশি করতে হয়। দেখো এখানে আমাদের খুব ইজিলি বোঝা যাচ্ছে, দেখো তো এখানে যদি আমরা একটা তল কল্পনা করি, দেখো তো তাহলে একটা একটার কি মিরর ইমেজের মতো মনে হবে না? দেখো এইটা মনে হচ্ছে না যে এইটার মিরর ইমেজ, দেখো তো একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে দেখো এটা, তাহলে এই সাইডটা মনে হচ্ছে না যে এইটার মিরর ইমেজের মতো একেবারে হুবহু? তাহলে এই জন্য এটাকে কি বলা হয় তোমার, এই যে সিগমা ভি। তারপর এখানে এইচও আছে, এইচটাকে আমি দেখাচ্ছি, এই যে দেখো তাহলে আরেকটা তল এই বরাবর, এই যে দেখো, তাহলে এই পাশ আর এই পাশ কি হবে তোমার সেম মনে হচ্ছে, এই যে এই পাশ এবং এই পাশ, এই যে দেখো এই পাশ কিন্তু, এই যে দেখো এই পাশ কিন্তু সেম মনে হচ্ছে, এই যে দেখো এই পাশ এবং এই পাশ সেম। তাহলে এই গেল দুইটা। তাহলে আরেকটা আছে তোমার কি হরাইজন্টাল, তাহলে হরাইজন্টাল কোনটা আমরা দেখি, এই হরাইজন্টাল হলো একেবারে মাঝখান দিয়ে একে কাটছে, দেখো এই যে একেবারে যদি মাঝখান দিয়ে আমরা কোনো জিনিস কেটে ফেলি তাহলে জিনিসটা কিরকম হয় দেখো তো, এই জিনিসটা হয়, এই যে দেখো এইটাকে বলা হয় কি ডেল সিগমা এইচ। বুঝতে পারছো, এই যে সিগমা এইচ কোন বরাবর দেখছো, এই যে একেবারে মাঝ বরাবর কিন্তু, এই যে একেবারে মাঝ বরাবর কাটছে। তাহলে কাটলে কি হবে, তার এই পাশের প্রান্ত আর এই পাশের প্রান্ত কি হবে, একটা একটার হুবহু সেম মনে হবে। তখনই আমরা মনে করব যে এটার একটা কি আছে, তোমার সিগমা এইচ প্রতিসাম্যতা বিন্দু আছে। তাহলে এই গেল এখানে তোমার প্রতিসাম্যতা নিয়ে আলোচনা। তাহলে এখন এই লিঙ্কগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তাহলে এগুলো তোমরা একটু বারবার আমার যে ক্লাসে যা যা বললাম এগুলোর সাথে জাস্ট একটু ভিজুয়ালাইজ করবা, একটু দেখবা জাস্ট ঘুরে ঘুরে যে আসলে এইটাকে কেন ওরা ধরলো, এইটা লম্ব কিভাবে হইলো, এইটা ভার্টিক্যালগুলো কিভাবে থাকে, লম্বটা কিভাবে থাকে, এগুলো নিজে নিজে কোশ্চেন করবা, নিজে নিজে বলবো। আশা করি এরপর আর কনফিউশন থাকার কথা না, আমি চেষ্টা করছি যতটুকু তোমাদেরকে সহজভাবে বোঝানো যায়। ঠিক আছে, তাহলে আজকে এই 5টা পয়েন্ট গ্রুপ তোমাদের কাজ হলো খাতায় লিখবা, এবং এই যে 3D চিত্রগুলো মিনিমাম 1 থেকে 2 বার তুমি এরকম নিজের মতো তুমি এগুলো দেখবা। ঠিক আছে, ঠিক আছে, আশা করি আজকে কোনো কনফিউশন নাই, আশা করি বুঝতে পারছো।
ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আবার আমরা নেক্সট ক্লাসে আমরা সি থ্রি বি পয়েন্ট গ্রুপ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।